প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? সবাই ভালো আছো? আমরা যে অধ্যায়টা পড়ছিলাম সে অধ্যায়টা সম্পর্কে আজকে চতুর্থ পর্বতে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো গত পর্বে যেটা ছিল সে বিষয়ে একটু তোমাদের মেমোরাইজ করে নিই। গত পর্বে আমরা দেখেছিলাম বাংলাদেশ সরকারের যে আয় তার যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কর রাজস্ব আর একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। আমরা আলোচনা করেছিলাম কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত রাজস্ব মানে হচ্ছে সরকার কর আরোপ করে যে অর্থটা আদায় করে সেটা ছাড়াও সরকারের যে আয়ের উৎস আছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের মনে আছে কিনা জানি না, এখন আমরা অনেক উৎস সম্পর্কে বলেছিলাম। টোল, লেভি, সুদ, মুনাফা, রেলওয়ে, ডাক বিভাগ, টেলিফোন, এরকম নানা বিষয়ে আলোচনা করেছিলাম যেগুলো সরকার কর আরোপ ছাড়াই কর বহির্ভূত রাজস্ব হিসেবে আয় করে থাকে। আর কর রাজস্ব তো আছে, ওগুলো কিন্তু সরকারের আয়ের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়। গত পর্বগুলোতে আমরা দেখেছি যে সরকারের অর্থ ব্যবস্থাপনা এবং সরকারের বেসিক্যালি সরকারের আয়ের বিভিন্ন ধরনের উৎস, বিশেষ করে পর্ব 2 এবং পর্ব 3। এখন এই যে সরকার অর্থ আয় করছে কেন? জমিয়ে রাখার জন্য? এই যে সরকার অর্থ বিভিন্ন পদ্ধতিতে সংগ্রহ করছে জমিয়ে রাখার জন্য? নিশ্চয়ই না। সরকার এই অর্থটা আয় করছে ব্যয় করার জন্য, তাই না? এখন এই ব্যয়টা সরকার কিভাবে, কতভাবে, কোন কোন পদ্ধতিতে করে থাকে সেটাই আজকে পর্ব 4 এর আলোচনার বিষয়। তো আজকের পর্বের প্রধান বিষয় হচ্ছে সরকারের ব্যয়ের উৎসসমূহ। এর আগের পর্বগুলোতে আমরা দেখেছি যে সরকার কেন ব্যয় করে, তাই না? অনেক কয়েকবার আমি বলেছিলাম যে সরকারের ব্যয় কিছু খাত থাকে, যেমন আর্থসামাজিক উন্নয়ন, আইন শৃঙ্খলা রক্ষা, প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ, মানুষকে সাহায্য করা, আত্মমানবতার সেবা, মানব কল্যাণ ইত্যাদি বিভিন্ন কারণে সরকার ব্যয় করে থাকে। তো আজকে আমরা দেখব যে সরকারের এই ব্যয়ের খাতগুলো কি কি, কোন কোন খাতে সরকার ব্যয় করে থাকে। তো প্রথমে ক এবং খ হিসেবে আমি যেগুলো দিয়েছি সেগুলো আলোচনা শুরু করি, ক্রমান্বয়ে এগুলো চলে আসবে। ক এবং খ হিসেবে বলা হয়েছে যে শিক্ষা খাতে সরকার কিভাবে ব্যয় করে। শিক্ষা খাত সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ব্যয় ক্ষেত্র। তো শিক্ষা খাতে সরকার ব্যয় করে তার একটা প্রকৃষ্ট উদাহরণ হতে পারে ক্লাস 1 থেকে একাদশ শ্রেণী, ক্লাস 1 থেকে প্রায় দশম শ্রেণী পর্যন্ত সরকার বিনামূল্যে বই সরবরাহ করছে। এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বই ছাপা হচ্ছে, এজন্য সরকারকে ব্যয় করতে হচ্ছে না? সরকার কিন্তু ব্যয় করতে হচ্ছে, কিন্তু এর বিনিময়ে সরকার কিন্তু ওই বইগুলো বিক্রি করতে পারছে না। তার মানে এই যে বিনামূল্যে সরকার পাঠ্যপুস্তক দিচ্ছে, এটাও কিন্তু সরকারের ব্যয়ের একটা খাত। অনেক টাকা, অনেক অর্থ এখান থেকে সরকারকে ব্যয় করতে হয়। মেয়েদের অনেক ক্লাস পর্যন্ত স্টাইপেন্ড বা উপবৃত্তি দেওয়া হয়, এই বাবদ সরকারকে কিন্তু অনেক টাকা দিতে হয়। এছাড়া যারা বৃত্তি পায় তাদের কিন্তু বৃত্তি দিতেই হয়। তার মানে উপবৃত্তি, বৃত্তি এগুলোর জন্য কিন্তু সরকারকে ব্যয় করতে হয়। তারপরে শিক্ষকদের প্রশিক্ষণ, বিভিন্ন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের ব্যবস্থা করে সরকার। বিভিন্ন পদ্ধতিতে যখন সরকার যায়, ওই পদ্ধতিগুলো শিক্ষকদের মাঝে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অ্যাডপ্ট করার জন্য, খাপ খাইয়ে নেওয়ার জন্য সেখানে প্রশিক্ষণ করতে হয়। এই প্রশিক্ষণের জন্য সরকারকে শিক্ষা খাতে অনেক অর্থ ব্যয় করতে হয়। বিভিন্ন অনুদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘর ভেঙে গেছে, ভবন তৈরি করতে হবে, ল্যাবরেটরি নাই, আইসিটি প্রোগ্রাম হয় না, যন্ত্রপাতি নাই, এই জন্য সরকার কিন্তু অনেক ব্যয় করতে হয়। এগুলো ব্যয় করে অনুদান হিসেবে। অমুক বিদ্যালয় হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে, এইসব প্রতিষ্ঠানগুলো সরকার গড়ে দেয়
দান হিসেবে, তার মানে এজন্য সরকারকে ব্যয় করতে হয়। উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম, এই যে আমরা শুনি না যে নৈশ বিদ্যালয়, বয়স্ক শিক্ষা কার্যক্রম, তারপরে হচ্ছে পথ শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম, এই রকম উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের জন্য সরকারকে বেশ কিছু অর্থ ব্যয় করতে হয়। তারপর আমি দেখলাম এখানে তো আমি জায়গা সংকলনের জন্য কিছু লিখেছি আর কিছু লেখা হয়নি, তার মানে আরো কিছু কিছু উপাদান আছে তোমাদের বইয়ে দেখবা যে এই শিক্ষা খাতেও সরকার নানাভাবে ব্যয় করে থাকে। ঋণ ও সুদ পরিশোধ কেন সরকার করে, বা ঋণ ও সুদ পরিশোধ, আমরা জানি যে আমরা সব প্রকল্পের অর্থ নিজেরা সংস্থান করতে পারি না। হয়তো পদ্মা সেতু আমরা নিজেদের অর্থ আদায় করছি, কিন্তু আমাদের তো আরো অনেক অনেক মেগা প্রজেক্ট আছে, সেগুলো সব অর্থকে আমরা বাংলাদেশ সরকার দিতে পারে না। এজন্য বিদেশ থেকে কিছু ঋণ নেয়, বিদেশ থেকে সাহায্য নেয়, বিদেশ থেকে ধার নেয়। ওই ধার ঋণ এবং সুদে আসলে কিন্তু ফেরত দিতে হয়। সুতরাং এই সকল বিষয়েও সরকারকে বেশ কিছু অর্থ ব্যয় করতে হয়। প্রতিরক্ষার জন্য কেন প্রচুর ব্যয় করতে হয়, এটা আমরা বড় প্রশ্ন হিসেবে আলোচনা করি। দেখো এখান থেকে বড় প্রশ্ন হিসেবে একটাই, আবার এটা বড় প্রশ্ন হিসেবে করলে অটোমেটিক্যালি ওই ক প্রশ্নগুলো চলে আসে। বড় প্রশ্ন হিসেবে প্রধান আলোচনার বিষয় হচ্ছে, তোমাদের বইয়ে লেখা আছে যে সরকারের ব্যয়ের খাতসমূহ। বড় প্রশ্নের প্রধান আকর্ষণীয় হচ্ছে প্রত্যেকটা খাত আলোচনা করলে এই বড় প্রশ্ন হিসেবে যেটা দেওয়া হয় সেটা কিন্তু মনে রাখা যাবে। সব খাত তো দিতে হবে না, তোমাদের বইয়ে প্রায় 12টার মতো খাত, 14টার মতো খাত দেওয়া আছে, সব খাত দেওয়া দরকার নেই, উল্লেখযোগ্য খাতগুলো মনে রাখলেই হবে। তো বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাতগুলো সম্পর্কে ধারণা দাও। তো ব্যয়ের প্রধান খাত মানে সরকার যে যে ক্ষেত্রে তার উপার্জিত অর্থ, সরকারের উপার্জিত অর্থটা ব্যয় করে। তো আমরা দেখছি যেখানে প্রথমেই 1 নম্বরে আছে হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা। তো প্রতিরক্ষা খাতে কেন এত ব্যয় করতে হয়? প্রতিরক্ষা খাত হচ্ছে আমাদের গর্ব। প্রতিরক্ষা খাত দেশের সার্বভৌমত্বের রক্ষাকারী। প্রতিরক্ষা খাত দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। সুতরাং প্রশিক্ষণ, অস্ত্র, বিভিন্ন ধরনের বিষয়াদির জন্য সরকারকে বাজেটের একটা বিশাল অংশ এই প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হয়। সুতরাং প্রতিরক্ষা খাতে যে ব্যয়টা করতে হয় তার জন্য সরকারকে বিভিন্ন উৎস থেকে আবার আয় করতে হচ্ছে। প্রশাসন, প্রশাসন মানে হচ্ছে সচিবালয়, মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন অফিস আদালত যেগুলো আছে, সেই প্রশাসনিক কার্যক্রম করার জন্য তাদের বেতন, ভাতা, অবসরকালীন সুবিধা, নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আসবাবপত্র আছে, অবকাঠামো আছে, গাড়ি আছে, এরকম নানা ধরনের সুযোগ সুবিধা প্রোভাইড করতে সরকারকে প্রচুর ব্যয় করতে হয়। শিক্ষাটা আমরা বিস্তারিত আলোচনা করেছি ওখানে, সুতরাং দরকার নাই। স্বাস্থ্য খাত সরকারের ব্যয়বহুল উৎস। এই যে সরকারের যে বিভিন্ন সরকারি হাসপাতাল আছে, সেই হাসপাতালগুলোতে বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয়, বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়, এই জন্য সরকারকে কিন্তু প্রচুর ভর্তুকি দিতে হয়। ঋণ ও সুদ আমরা আলোচনা করেছি। ঋণ ও সুদ বাবদ সরকারকে অপ্রত্যাশিত ব্যয়, আনএক্সপেক্টেড কস্ট। অপ্রত্যাশিত ব্যয়টা কি? অপ্রত্যাশিত ব্যয়টা হচ্ছে যে সরকারকে নানা সময় যেগুলো ব্যয় করা হয়তো পূর্বে নির্ধারিত ছিল না, সেই ব্যয়গুলো করতে হচ্ছে। কারণ হচ্ছে যে আমাদের দেশ হচ্ছে দুর্যোগপ্রবণ একটা দেশ। এখানে নানা ধরনের ন্যাচারাল ডিজাস্টার হয়ে থাকে। সেই ডিজাস্টারগুলো রিকভারি করার জন্য, সেই ডিজাস্টারের যে লসটা হয়, সেই লসটা রিকভারি করার জন্য কিন্তু নানা ব্যবস্থা করতে হয়। এখন আমাদের দেশে বন্যা চলছে, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে ত্রাণ, পুনর্বাসন সহ নানা ধরনের ব্যবস্থা করতে হয়। কিছুদিন আগে গ্রীষ্ম মৌসুমে খরা, ঘূর্ণিঝড় তো মাঝে মাঝেই হয়, এইরকম ছাড়াও নানা ধরনের দুর্যোগ আছে। এখন আমাদের দেশ সারা পৃথিবীতে মহামারী চলছে। এই মহামারীর জন্য সরকারকে হয়তো যেটা সরকার প্রত্যাশাও করেছিল না, সেই প্রত্যাশার বাইরেও সরকারকে ব্যয় করতে হচ্ছে। সুতরাং এই অপ্রত্যাশিত ব্যয়টাও সরকারের জন্য একটা বিশাল অর্থ খরচের জায়গা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব,
আনসার, ভিডিপি, ডাক প্রতিরক্ষা বাহিনী, এদের অস্ত্র শস্ত্র, যানবাহন, প্রশিক্ষণ, বেতন ভাতার জন্য সরকারকে বিশাল একটা অঙ্ক ব্যয় করতে হয়। এছাড়াও আরো কিছু কিছু ব্যয়ের খাত আছে। এই হচ্ছে সরকারের ব্যয়ের খাতসমূহ। এই খাতসমূহ ব্যয়ের মাধ্যমে সরকার শুধু নিজের যে সরকারের যে উন্নয়ন করছে তা না, এগুলো সবই করা হচ্ছে জনগণের কল্যাণের জন্য, জনগণের স্বার্থ সিদ্ধির জন্য, বিশেষ করে দেশের সার্বিক কল্যাণের জন্য। সুতরাং এই খাতটা হচ্ছে সরকারের ব্যয়ের অন্যতম অংশ। এছাড়াও কল্যাণমূলক খাতেও সরকার কিছু ব্যয় করে থাকে। যেমন ভাতা, বিভিন্ন ধরনের বয়স্ক ভাতা, অবসরকালীন ভাতা, বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা, এই জন্য সরকার ব্যয় করে থাকে। এই ছিল সরকারের ব্যয় খাতসমূহের পর্বটা। আশা করি বুঝতে পেরেছো এবং এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।